16ই ডিসেম্বর 1971 সাল বাংলাদেশের বিজয়ের দিন। পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে রক্তাক্ত অসম লড়াইয়ে জয়ী হয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর দিন। এখানে আপনারা যারা এই মিলনায়তনে বসে আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো সে সময় জন্মগ্রহণ করেন অথবা বয়সে খুব ছোট ছিলেন। 1971 সালে সেই রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী না হলে স্বাধীন বাংলাদেশের জন্য হয়তো আজও যুদ্ধ করতে হতো আমাদের। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাহাত্ম্য যে কী জিনিস সেটা বোঝার জন্য একটি উদাহরণ দিই। ধরা যাক আমরা যুদ্ধে জয়লাভ করিনি, সেক্ষেত্রে আমাদের কি করতে হতো? পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর জনগণ হিসেবে আজও জীবনযাপন করতে হতো। প্রতিটি অনুষ্ঠানের শুরুতে ওদের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু করতে হতো। আমাদের স্বপ্নগুলো দেখতাম বাংলায়, অথচ দারুণ কষ্ট বুকে চেপে বুকে পাহাড় সমান বোঝা নিয়ে বলতে হতো আমরা পাকিস্তানি। প্রতি পদে পদে বাঙালির অধিকারের জন্য যুদ্ধ করে যেতে হতো। স্বাধীনতার লড়াই করতে করতে 30 লক্ষ শহীদের সংখ্যা বেড়ে হয়তো এতদিনে 3 কোটিতে পৌঁছে যেত। তাই 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে, আমার আপনার ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের পূর্বপুরুষের বিজয় সংগ্রাম আমাদের দিয়েছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার। আজ তাই সকল প্রজন্মের সর্বস্তরের বাংলাদেশি আনন্দের দিন, উল্লাসের দিন। এই উল্লাসের দিনে মাত্র 15 দিনের স্বল্প প্রস্তুতিতে আমরা পরিবেশন করব আজকের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান। যথেষ্ট পরিমাণ ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। দেশের ভালোবাসার টানে আশা করছি আপনারা আমাদের সেই ত্রুটি ক্ষমা করে দেবেন। এই অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে আছি আমি জেরিন। এখন অনুষ্ঠান শুরু করছি জাতীয় সঙ্গীত দিয়ে। আপনাদের সবাইকে আহ্বান করব দাঁড়িয়ে একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ধানে পাগল করে মরি হায় হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ধানে পাগল করে। ও কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদেরকে একটি ছড়া শোনাবে রায়না। আমার নাম রাইনা।
ছড়াটার নাম লিচু চর, লিখেছেন কাজী নজরুল ইসলাম, আর আমাকে শিখিয়েছে কলিয়াপা। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু তারা। কুকুরে ওই কাছে না, লিচুরে গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া পড়া কাছতে নিয়ে, কাছি গো যে চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছে সরা চড়ে, পড়বি পোর মালির ঘরে, সে ছিল গাছের আলারে। বেটা ভাই পড়ো নচ্চা, ধুমাধুম কত তুচ্চায়, দিল খুব কিলো খুশি, একদম জোরসে তুষি। আমিও বাগিয়ে কাপড়, দেহাওয়ার জাগিয়ে কাপড়, লাফিয়ে দিল দেয়া দেখি এক ভিত্তি শেয়াল। আরে দেখ শেয়াল কোথায়, ভুলতা দাঁড়িয়ে কোথায়, দেখেছে আটকে ওটা কুকুরে করলে ছোটা। আমি কই কম্ম খাবার, কুকুরে করবে সবার। বাবা গো মা গো বলে বাঁচিলে ফোকো গড়ে, টুকি গিয়ে বসতে ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো রে গান বলি ভাই, চুরিতে আর যদি চাই, তবে মোর নাম আমি চাই, কুকুরের চামড়া কি চাই। কি বলিস ফের হপ্তা, তওবা না হপ্তা। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। অনুষ্ঠানের মাঝে আমরা বিজ্ঞাপন বিরতি নিব। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লাক্স, একে স্টিল, এশিয়ান শীতল ছায়া, শাহীন পুকুর, মধুমতি লবণ এবং জুই নারিকেল তেলের সৌজন্যে। যেসব প্রতিষ্ঠান এই বিজ্ঞাপনগুলো তৈরি করতে সহায়তা করেছে তারা হলো শুভ্রা অ্যাড ফার্ম, শুভ্রা বাংলা বিপণন, শুভ্রা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং শুভ্রা জনি হোম প্রোডাকশন। কোমল মসৃণ ত্বক প্রসারিত ত্বকের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। ইন্টারন্যাশনাল লাক্সের ঘন মোলায়েম ফেনা আমার ত্বককে কোমল মসৃণ রাখে, আর তাই আমার রূপচর্চায় লাক্স অপরিহার্য। ইন্টারন্যাশনাল লাক্স, বিশ্বজুড়ে তারকাদের সৌন্দর্য সাবান।
যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে নাশিতা, এই মণিহার আমার নাহি সাজে। আপনি তো লাকি ম্যান। কত লোক আসছে আপনি জানেন? মালিক কিন্তু আপনাকেই পছন্দ করছে। আপনিই পারবেন তার জানের জমিটারে আগলায় রাখতে। 25 বছরও বন্যার পানি ওঠে নাই, আর এই জমিতে যদি পানি ওঠে মনে করবেন দেশ ডুবে গেছে। এই যে সামনের বছর হাইওয়ের বাইপাস হবে, তখন তো মনে করেন যে গাড়ির থেকে নেমেই বাড়ি। জমির 99% ক্লিয়ার, শুধু ওই বন বিভাগের জমির উপর একটু দাবি আছে। ব্যাপার না, মাসে একবার হাজিরা দিলেই চলবে। অসুবিধা কখনো কখনো 1% অপূর্ণতাই 100% ক্ষতির কারণ। যেমন বাড়ি তৈরিতে স্টিল, একেএস টিএম টিবার তৈরি হয় 100% পরিশোধিত স্টিল থেকে। একেএস 100% রিফাইন্ড স্টিল। এখন পরিবেশিত হচ্ছে সৃজনে গান।
এখন কবিতা আবৃত্তি করছেন লোপা আপা। শামসুর রহমানের কবিতা অভিশাপ দিচ্ছি। না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই। তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা উঠেছিল আমাদেরই আপনজনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, ক্ষেত ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁঝা বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে আর বনবাদারে শয্যা পেতে নিতে, অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের। অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে একখণ্ড দড়ি। অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এপাড়া ওপাড়া, নিজেরই সন্তান প্রথম ফিরিয়ে নেবে মুখ, পারবে না চিনতে কখনো। অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্যে, বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা। প্রেতায়িত সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট। অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। আশিয়ান শীতল ছায়া। বুঝলেন ভাবি, যা করি সবই তো সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই করি। শুধু ওর জন্য বাসায় হিন্দি চ্যানেল একদম অ্যালাউড না, শুধুমাত্র ডিসকভারি আর কার্টুন নেটওয়ার্ক। বাকি সব চ্যানেল কাট। ওই তো এসে পড়েছে। কি টোকন বাবু, এত দেরি হলো কেন? আরে মামু কয়েন না, এমনিতে চিপ্পা গলি, তার উপরে রিকশা অলরেডি ফাউল আর ফাউল। ও আব্বা নতুন গাড়ি লাগাই দিছে, আজকে গফুর কাকা না থাকলে ওর গিলা বাইঙ্গা আলগা করে ফেলাই। ওর আর কি দোষ, আশেপাশে যা দেখবে তাই তো শিখবে। আর তাই সুস্থ পরিবেশ আর সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করে সুনাগরিকদের নিয়ে নতুন ঢাকা পূর্বাঞ্চলে গড়ে উঠছে আপনার কাঙ্ক্ষিত ঠিকানা আশিয়ান শীতল ছায়া। আশিয়ান শীতল ছায়া। এখন ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে একটি ইতিহাস কথন আসছে তিথি আপু। আজকে আমি আপনাদের বলবো এক সাহসী বীর মুক্তি সেনার কথা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যখন দেশের মানুষ ছাপিয়ে পড়েছিলেন, তখন ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন ২১ বছরের এক তরুণ। তার নাম আবু মঈন মোহাম্মদ আশফাকুজ্জামান, ডাকনাম নিশরাত। এই শহীদের জন্ম কিশোরগঞ্জে, বেড়ে ওঠা ঢাকায়। সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক আর নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন তিনি। ৬ ফুটের উপর লম্বা সুদর্শন এই তরুণ গাড়ি চালাতে আর সাঁতার কাটতে খুব ভালোবাসতেন। ১৯৭১-এ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্র ছিলেন। মাস্টার্স করতে আসার কথা ছিল বিদেশে, কিন্তু ২৫শে মার্চের সেই কাল রাতের পর সব কিছু ওলটপালট হয়ে যায়। তরুণ আশফাকুজ্জামান ও তার পরিবারের সদস্যরা সরাসরি জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধের সাথে।
25শে মার্চের কয়েকদিন পরই এই বীর মুক্তিযোদ্ধা ও তার বন্ধুরা ঢাকার বাইরে চলে যায়। এপ্রিলের শুরুতে ফিরে আসে, সাথে নিয়ে আসে প্রচুর গোলা বারুদ আর অস্ত্র। আশফাকুজ্জামান নিজে 2 নম্বর সেক্টরে যুদ্ধে যোগ দেন। সে সময় ঢাকায় তার পৈতৃক বাড়িটি হয়ে ওঠে মুক্তিযুদ্ধের আর অস্ত্রের গোপন ঘাঁটি। কিছুদিন পর আশফাকুজ্জামান ভারতে চলে যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফার্স্ট ওয়ার কোর্স সমাপ্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচে তিনি কমিশন লাভ করেন। লেফটেন্যান্ট হিসাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যোগ দেন। একটি কোম্পানির নেতৃত্বে ছিলেন তিনি। আসলো 19শে নভেম্বর। সেই দিন পাকিস্তানি আর্মির দখল থেকে রায়গঞ্জকে মুক্ত করার জন্য তিনি মুক্তিবাহিনীর একটি দল নিয়ে এগিয়ে যান। পাকিস্তানি ঘাতকদের প্রচন্ড গোলাগুলির মুখে এই তরুণ মুক্তিযোদ্ধা অনবরত গুলি বর্ষণ করে আর তার কোম্পানির অনেক মুক্তিযোদ্ধার প্রাণ বাঁচান। নিজের শেষ বুলেটটি শত্রুর প্রতি নিক্ষেপ করে তিনি ঘাতকের গুলিবিদ্ধ হন। গুলি লেগেছিল তার মাথায়। যুদ্ধক্ষেত্রে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। পরদিন তাকে সহ অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয় জয়মনিরহাটে। দুঃখজনক হলেও সত্য, সেদিন তার জানাজা পড়ার জন্য সেখানে কোনো মৌলবি পাওয়া যায়নি। মৌলবি আনতে হয়েছিল ভারত থেকে। শহীদ আশফাকুজ্জামান বাংলার শ্রেষ্ঠ সন্তানদের একজন। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধি দেয়। আর যে এলাকাকে পাক বাহিনীর হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি জীবন দিয়েছিলেন, তার এলাকার নামকরণ করা হয় সামাদনগর। মুক্তিযুদ্ধে যাবার সময় তিনি তার মাকে বলেছিলেন, মা, তোমার তো 4 ছেলে, এক ছেলেকে দেবে না দেশের জন্য, বাংলাদেশের জন্য, আমাদের মানচিত্রের জন্য। সত্যি জীবন দিলেন এই তরুণ। এবার কিছু ব্যক্তিগত কথা। শহীদ আশফাকুজ্জামান ছিলেন আমার চাচা। আমি মুক্তিযুদ্ধকে জেনেছি আমার দাদা দাদির গল্পে, বুঝতে শিখেছি আমার বাবার লেখনীর মধ্য দিয়ে। আমি খুবই গর্বিত যে 1971-এ আমার তরুণ বয়সী চাচারা সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন। পাকিস্তানি আর্মি মুক্তিযোদ্ধাদের খোঁজে এসে মুক্তিযুদ্ধে সাহায্য করার অপরাধে ধরে নিয়ে যায় আমার দাদাকে। অকথ্য শারীরিক নির্যাতন চালায় তার উপর, কিন্তু তিনি মুখ খোলেননি। বরং নিজে ছেলেদের হাতে তুলে নিতেন পটাশিয়াম সায়ানাইডের শিশি, পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়লে ব্যবহার করার জন্য। 1971 সালে ঈদের কিছুদিন আগে দাদা মুক্তি পান পাক বাহিনীর কবল থেকে, কিন্তু সেবারের ঈদ ছিল আমাদের পরিবারের জন্য খুবই কষ্টের। ঈদের দিনে খবর আসে নিঃশ্বাস চাচার শহীদ হবার। আমার বাবার মুখে আজও শুনি মুক্তিযুদ্ধে সেই 9টি মাস ছিল তাদের জীবনের সবচেয়ে ঘটনাবহুল সময়। দাদিকে আমি অনেক কাঁদতে দেখেছি আর আফসোস করে বলতে শুনেছি, বাংলাদেশকে যারা মেনে নেয়নি বরং উল্টো পাকিস্তানিদের সাহায্য করেছে, তাদের কি কোনো বিচার হবে না? দাদা দাদি কেউই দেখে যেতে পারেননি যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। তাদের ছেলের জীবন ঘাতকের বুলেট কেড়ে নিলেও তার চেতনা অবিনশ্বর স্বাধীন বাংলাদেশে। আমার আজকের উপস্থাপনার সূত্র পারিবারিক স্মৃতিচারণ, বাবার লেখা কিছু কলাম আর নিঃশ্বাস চাচাকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত গল্প, উপন্যাস এবং পত্রিকার আর্টিকেলস। ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। এখন একটি ভারতনাট্যম পরিবেশিত হবে। আসছে ঐত্রী। गजानन पद्मार्कम् गजानन महर्निशम् शिव विष्णुसुतं देवं वन्दे
এবার দেখবেন একটি ছোট্ট নাটিকা ৭১-এর একদিন। বশির মাহমুদের রচনা এবং তানভীর আহমেদের পরিচালনায় এই নাটিকায় অভিনয় করেছেন নাফিস, মঈন এবং নিধু। আজ ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখ। চারিদিকে ভয়াবহ যুদ্ধ চলছে। আমি ঢাকা ভার্সিটিতে পড়তাম, এখন আর পড়ি না। আমি থাকি আমার চাচার বাড়িতে, কারণ আমার বাবা মা বেঁচে নেই। আমার চাচার অনেক প্রভাব প্রতিপত্তি। পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন আমার চাচার খুব প্রিয় বন্ধু।
সেই কারণে এই যুদ্ধের মধ্যেও আমরা এখনো ঢাকা শহরে বেশ ভালোই আছি। এই যে চেয়ারে বসে আছে ছেলেটিকে দেখছেন, ওর নাম সালেক। ওর সাথে আমার বিয়ে হয়েছে মাত্র 4 মাস হলো। ওর সুন্দর বাচ্চা বাচ্চা চেহারা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, ও কিন্তু মস্ত বড় রাজাকার। আমার চাচা আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি সালেককে মনে প্রাণে ঘৃণা করি। রাবেয়া, এই রাবেয়া। ওই যে রাজাকারটা ডাকছে, যাই শুনে আসি গিয়ে কি বলে। আসছি। বলো। জানো, গতকাল একটা দারুণ কাজ হয়েছে। কি কাজ? এই বকবাজারের মোড়ে 2 মুক্তিকে ধরে ফেলেছে। আমার দলের লোকজন বেশ অনেকদিন ধরে ওদের উপরে নজর রাখছিল। গতকাল শেষ পর্যন্ত ধরা পড়েছে। খুবই ভালো কথা। আমাকে সালেকের সঙ্গে খুব চালাকি করে চলতে হয়, কারণ আমি জানি এই খারাপ লোকটা আমার ভেতরের ব্যাপারটা টের পেলে আমাকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেবে। ওই যে বাকি মেজর সাহেব দারুণ খুশি হয়েছে, বলেছে এইভাবে চালিয়ে যেতে পারলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল মানে তো আমারও ভবিষ্যৎ উজ্জ্বল। দেখো রাবে, এই মুক্তিদের আমরা উৎখাত করতে পারবো। সেই দিন আর বেশি দূরে নেই। লড়কে লেঙ্গে পাকিস্তান। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি আর আমার চাচা, তোমাদের মতো 2 দেশপ্রেমিক থাকতে মুক্তিদের তো আমি কোনো সুযোগই দেখছি না। এই না সাচ্চা মুসলমানের মতো কথা। তুমি জানো, আমি ওই একটা একটা করে মুক্তিকে যখন ধরি আর মারি, আমার ভেতরে একটা তীব্র আনন্দ হয়। জালিমের বাচ্চা জালিম। কি কিছু বললে? আরে না, কি বল, তোমার কথা শুনতে খুব ভালো লাগছে, তাই বলছিলাম আর কি। যাক, তোমার কথায় খুব খুশি হলাম। আচ্ছা, আমি বরং একটু বাইরে যাই, বুঝলে, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে। জানেন, সালেক যখন এভাবে মুক্তিবাহিনীর বিরুদ্ধে কথা বলে, আমি মনে মনে তাকে খুব খারাপ একটা গালি দিই। বাসায় কেউ আছেন? কে কে? দরজা খুলবে, বাইরে খুব গন্ডগোল হচ্ছে দেখে ভয় পেয়েছি। দয়া করে একটু দরজা খুলুন। আরে আহা, তুমি? কি আশ্চর্য, এটা তোমাদের বাসা? কেমন ইনসিডেন্স দেখেছো? 25শে মার্চের সেই ভয়াল কালো রাতের পর তোমার সাথে আবার দেখা হবে কল্পনাতেও ভাবিনি রাবেয়া। আমিও না। ভার্সিটি বন্ধের পর ক্লাসমেটদের মধ্যে প্রথম তোমার সাথেই দেখা হলো। কিন্তু এই ভয়াবহ যুদ্ধের মধ্যে এখনো ঢাকায় আছো কি করে আহা? ছিলাম না রাবেয়া, 3-4 দিন হলো ফিরেছি। ফুপুরা সব আটকা পড়ে গেছে, ওনাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। তোমার কিন্তু ঢাকা শহরে আসা একদম উচিত হয়নি। তোমার বয়সী ছেলেদের ওরা ধরে নিয়ে যাচ্ছে। কি করবো রাবেয়া? যাকে আমাকে একটু পানি খেতে দিবে? নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু তোমাকে এখানে বেশিক্ষণ থাকতে দিতে পারবো না। কেন? তোমার স্বামী যে কোনো সময় চলে আসবে এজন্য? আশ্চর্য তো, আমি তো তোমাকে বলিনি আমার বিয়ে হয়েছে যে, তুমি জানলে কিভাবে? এটা যে রাজাকার কমান্ডার সালেকের বাসা সেটা আমি জেনেই এসেছি রাবেয়া। শুধু জানতাম না তার স্ত্রী হচ্ছে তুমি। তুমি তুমি মুক্তিযোদ্ধা? তুমি সালেককে মেরে ফেলতে এসেছো? রাবেয়া, সে আমার 2 সহযোদ্ধাকে পাকিস্তানি বাহিনীর কাছে ছড়িয়ে দিয়েছে। তার এই পরিণতির জন্য আজকে সেই দায়ী। তোমার স্বামী হলো, আজ আমার কিচ্ছু করার নেই।
কেন রাবেয়া? হাসছি কারণ আজ আমার মুক্তির দিন। ওই রাজাকারের হাত থেকে আজ আমি মুক্তি পাবো। রাজাকারের সাথে বিয়ের জীবন বড়ই কষ্টের। তুমি না মারলে একদিন আমি তাকে মেরে ফেলতাম। রাবেয়া, রাবেয়া, আরে আপনি কে? ও ও আমার ভার্সিটির বন্ধু আহাদ, আমার খোঁজ খবর নিতে এসেছে। তোমরা বসে গল্প করো, আমি আসছি। ঠিক আছে। যুদ্ধের এই কঠিন সময়ে ঢাকা শহরে কি করছে? আমারও তো একই প্রশ্ন আপনার কাছে। যুদ্ধের এই কঠিন সময়ে স্ত্রী সহ ঢাকা শহরে বসবাস করছেন কিভাবে? পাকিস্তানি বাহিনী যেখানে মেয়ে দেখলেই ধরে নিয়ে যাচ্ছে। আপনি কি করেন? মুক্তার আর তারেককে চেনেন? যে দুই মুক্তিযোদ্ধাকে আপনার লোকেরা পাকিস্তানি বাহিনীর কাছে ধরিয়ে দিয়েছিল গতকাল। আজ সকালেই ওদের হত্যা করা হয়েছে। ওরা পাকিস্তানের শত্রু। আপনি কি ওদের দলের লোক? তোর এত সাহস? মুক্তার আর তারেকের মতো তোকেও যদি আমি গুলি করে না মেরেছি, আমার নাম সালেক রাজাকার নয়। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি জন্য এসেছি? মুক্তার আর তারেকের আত্মার শান্তির জন্য হলেও আজ আমাকে একটি কাজ করতে হবে। এক ভয়ঙ্কর রাজাকারকে হত্যা করতে হবে। আমাকে ক্ষমা করে দিন। আমি বাংলাদেশের গোলাম হয়ে থাকবো। এই যে আমার সোনার পাকিস্তান, না 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 ভাই, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। খবরদার রাজাকার, বাংলাদেশের নাম মুখে নিবি না। তোরা খলে খলে ভুল পাল্টাবি, কিন্তু পাকিস্তানের প্রেম ছাড়তে পারবি না। রাবেয়া, এই রাবেয়া, আমাকে বাঁচাও। রাবেয়া, তোমার রাজাকার স্বামীকে বাঁচাও। তোমার দায়িত্ব পালন করো আহাদ। স্বামীর মৃত্যুর সময় আমি সামলে নিতে পারবো। তুমি কি বলছো? তুমি রাজাকার, তুমি বাংলাদেশের শত্রু। মুক্তি সেনাদের ধরিয়ে দিয়ে এসে উল্লাস করে যখন তুমি আমাকে গল্প বলতে, আমার ইচ্ছে করতো দা দিয়ে কুপিয়ে কুপিয়ে একটা রাজাকার কমিয়ে দেই। না রাবেয়া, না, আমাকে রক্ষা করো। আমি আর কখনো মুক্তিদের মারবো না। আমি বাংলাদেশের গোলাম হয়ে থাকবো। না, তোমার মতো দেশের শত্রুকে আমি বাঁচাবো না। নিজের পরিণতির জন্য প্রস্তুত হও। বিশ্বাসঘাতক, তুমি চরম বিশ্বাসঘাতক। দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে, মুক্তি ভাইয়ের লাশের উপর উল্লাস করেছে যে, সে আমাকে ডাকছে বিশ্বাসঘাতক। অমন বিশ্বাসঘাতক হতে আমার কোনো অনুশোচনা নেই। আগে যদি কখনো টের পেতাম, তোর জায়গা হতো ওই পাকিস্তানি সেনাদের ব্যারাকে। চুপ কর রাজাকারের বাচ্চা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমাকে রক্ষা করো। দাঁড়া আহাদ, ক্ষমা করে দাও। দেশের জন্য এই কাজটা আমাকেই করতে দাও। তোর মতো রাজাকারের জায়গা এই বাংলার মাটিতে না। জয় বাংলা, জয় বাংলা। এখন তামান্না আপু এবং মুস্তাকিম ভাইয়া আমাদেরকে নির্মলেন্দু গুণের একটি কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পরিবেশন করছে। একটি কবিতা লেখা হবে।
তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের দল। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজ মন। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজ। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খাতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। আমি একটু রবীন্দ্রসঙ্গীত গাইব। রবীন্দ্রসঙ্গীতটা হচ্ছে আমি কেবলই স্বপ্ন করেছি বপন। রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার খুবই ভালো লাগে, কিন্তু গাওয়ার পর অতটা মানে সবসময় মনে হয় যে একটা গান যত সুন্দর করে গাইতে পারা উচিত অত সুন্দর করে গাইতে পারি না, এই ব্যর্থতা সবসময় থাকে। তো আশা করি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। করেছি
হ্যালো। এই যে শোনো, ব্রিজের কন্ট্রাক্টটা পেয়ে গেলাম। একটা স্বপ্ন পুরো হলো। এবার আরেকটা স্বপ্ন পুরো হবে। মানে এই একটা দক্ষিণের বারান্দা, একটা বাগান, বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা, শোবার ঘরের সঙ্গে একটা বেশ বড় ড্রেসিং রুম, আর একটা বড় গ্যারেজ। নিজেদের একটা বাড়ি? না, একটা স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার হবে সত্যি। শাইন পুকুর, স্বপ্ন হলো সত্যি, ইটের পর ইট। আর আমাদের ঘরটা আর একটু বড় হলে কেমন হবে বলো তো? এখন মাসুমা আপা আমাদেরকে একটি দেশের গান শোনাবেন। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে গান। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশি দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশি দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। এখন ফরিদ ভাইয়া আমাদের পরিবেশন করছেন বাতাসে লাশের গন্ধ কবিতাটি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের বুঝে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। টংরার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর জেগে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ ফরিদ ভাইয়াকে। এখন যন্ত্রসঙ্গীত নিয়ে আসছে অর্ণব।
আমাদের এই শহরে একটি বিশিষ্ট কবি আছেন, অনেকে তাকে পোর্টল্যান্ডের জাতীয় কবি বলে রাখেন। তার নাম নাজিম। এবার শুনবো তার কণ্ঠে স্বরচিত কবিতা তোমার স্মৃতিসৌধ। যে ওই সাইড থেকে যে শব্দগুলো আসছে সেগুলো কানে না যায়। তো আমার রং কালো, না হলে আমি এতক্ষণে বেগুনি হয়ে যেত, লজ্জায় আর কি। যাই হোক, বানাচ্ছি না। কবিতাটা লেখা হয়েছিল, আপনারা অনেকেই জানেন যে জাতীয় স্মৃতিসৌধ যে সাভারে আছে, সেই স্মৃতিসৌধের নকশাকার হচ্ছেন মইনুল হোসেন। উনি বছর দুয়েক আগে মারা যান অনেকটা নিভৃতে। উনি মারা যাওয়ার পর আমার জানা মতো কেউ শোক বাণী দেননি এবং কেউ ওনার খবরও নেননি। মোটামুটি দু একটা সংগঠন নিজ উদ্যোগে তাকে দাফন করেছিল। তো জাতীয় স্মৃতিসৌধ নিয়ে আমরা প্রতি বছরই অনেক করে থাকি, কিন্তু উনি মারা যাওয়ার পর যখন মানে ওনাকে জন্য কোনো শোক বাণী হলো না, তখন আমি কবিতাটা লিখি। কবিতার নাম তোমার স্মৃতির সৌধ। হবে না কোনো শোক সভা, কোনো উচ্চপদস্থ সরকারি আমলা বা মন্ত্রী মেয়েকে আবেগে ভাসাবে না হায় তোলা শ্রোতার আসর। এমনকি জানাবে না দাবি কেউ একবারও শহীদ মিনারে চেতনার আঙিনায় নেবার। ব্যস্ত আমাদের হবে না সময় তোমাকে তোমার সৃষ্টির কাছে পৌঁছে দেবা। জানি একদিন ক্ষয়ে যাবে সুউচ্চ দালান রাজি, ধ্বংস হতে হতে বনভূমি যাবে শূন্যের ঘরে। নদীর বান, বটের ছায়া, দেবে দারুণ অঙ্গন, থাকবে না এমনকি সন্ধ্যার কোলাহল। যদিও আমি সুবিধাবাদীদের দলে, তবুও খোদার কসম যন্ত্র মানবেরা জিতবে না পুরোপুরি কোনোদিনও, হারাবে না কৃষ্ণচূড়া আগুনের রং কোনো কালে। তাই বলে দিতে দ্বিধা নেই এতটুকু, নিঃশেষ সাহসের স্পর্ধায় সাত আসমান সমান উঁচু তোমার স্মৃতির সৌধ। পৃথিবীর সমান বয়সেও থাকবে যৌবনের সীমানায় দুরন্ত অবিচল। উচ্ছ্বাসে, উল্লাসে এবং অবিকল আজকের প্রগাঢ় বিশ্বাসে। ধন্যবাদ। লবণ লবণ নাম কি? মধুমতি। তফাৎটা কি? তফাৎটা কি? রাতার দিন ভাই রাতার দিন, মধুমতি লবণে আছে আয়োডিন। মধুমতি শরীরের রোগ প্রতিরোধ করে। মধুমতি স্বাস্থ্যবিধি, লবণ খাঁটি ভাই লবণ খাঁটি, মধুমতি। তফাৎটা তাই রাতার দিন, আয়োডিন যুক্ত লবণ মধুমতি।
এখন ইতিহাস কথন নিয়ে আসছেন তন্ময় ভাইয়া। শুভ সন্ধ্যা। গল্পটা আমার বাবা এবং আমার দাদাকে নিয়ে। আমি হয়তো তিথিভাইয়ের মতো এত সুন্দর করে বলতে পারবো না, বাট আমি চেষ্টা করবো যতটা করা যায়। ছোটবেলা থেকে আমি জানতাম যে আমার দাদাকে পাকিস্তানের এক গুলি করে মেরে ফেলবে, কিন্তু পরিবারে কখনো এই ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা বা কখনো কোনো স্মৃতিচারণ এই ধরনের কিছু কখনো হয়নি। আস্তে আস্তে যখন বড় হলাম, বড় হওয়ার পরে সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অথবা ছবি, রায়ের বাজারের লাশের ছবি যখন আস্তে আস্তে দেখলাম, তখন আমার মধ্যে একটা মানে জানতে ইচ্ছে করলো যে আসলে আমার দাদাকে মেরে ফেলা হলো অথচ আমি ব্যাপারটা তো ডিটেলস জানি না। তো তখন আস্তে আস্তে আমি বাবার সাথে বসতাম, কথা জিজ্ঞেস করতাম যে কী ঘটনা ডিটেলস হলো ওই সময়টা, আমাকে বলো একদিন। আরেকদিনের কথা মনে পড়ে যখন আমি বাবাকে বললাম যে
চলো মুক্তিযুদ্ধের নাটক দেখি। ওটা কোনো একটা 16 ডিসেম্বর ছিল। তো বাবা মুস্কি হাসিতে বলে যে আমার জীবনটাই তো নাটক। তো তখন আমার কাছে মানে একটু খারাপই লাগলো যে আচ্ছা ওকে ব্যাপারটা কি। তো কাহিনীটা আমার বাবা হয়তো বলতে পারতেন, বাবা অনেকে জানেন বাবা অসুস্থ, ঠিকমতো হয়তো বলতে পারতেন না, আমি বাবার পক্ষে কথাটা বলি। 1971 সাল 18ই জুন কুমিল্লা জেলার আমরাতলি গ্রামটা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। তো ওই সময় আমার বাবার বয়স ছিল 19 বছরের মতো, মেডিকেল কলেজের ছাত্র ছিলেন প্রথম বর্ষে। তখন স্বাভাবিকভাবে মেডিকেল কলেজগুলো বন্ধ, চলে আসে গ্রামের বাসায়। ছোট 5-6 জন ভাই বোন ছিল, সবাইকে দূরে সেফ কোনো জায়গায় রাখা হলো। আমার দাদা আমার বাবা গ্রামে ছিল। ওই দিন খোঁজ চলে আসে যে পাকিস্তানি আর্মিরা ওই গ্রামে রেইড করবে। তো ওই সময়টা বাবা একটু বের হয়ে যায় ঘর থেকে, মানে দেখার জন্য যে কাজের বুয়াকে বলার জন্য যে রান্না করতে হবে। বের হয়ে দেখে যে পাকিস্তানিরা অলরেডি চলে আসছে গ্রামে। তো বাবা দাদাকে বলে যে বাবা আমাকে তো একটা পাকিস্তানি আর্মি তাকে ডাক দেয়। তো দাদাকে বলা হয় যে বাবা আমাকে তো ডাকছে, আমি যাই। এই ছিল আমার বাবার সাথে দাদার লাস্ট কথা। তো বাবাকে পাকিস্তানি আর্মি ধরলো, নিয়ে গিয়ে তারা কোনোই চেক করলো, কারণ তখন মুক্তিবাহিনীদের ক্রলিংয়ের জন্য কোনোতে দাগ থাকতো। চেক করলো যে বাবা মুক্তিবাহিনীর কিনা। তারপরে একজন বাবাকে থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার পরে দাঁড় করা রাখলো। আর অনেক আর্মি বিভিন্ন ম্যাপ ট্যাপ দিচ্ছে। বাই দ্যাট টাইম ওই সময়টা গ্রামে আসলে মানুষ কমই ছিল। তো যখন দাদা খবর পেলেন যে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, স্বাভাবিকভাবে ছেলের কথা শুনে তো নিজে একেবারে অস্থির হয়ে যায়, নিজে বের হয়ে যায়। এরপরে কী হয় কেউ জানে না। তো আমার বাবাকে হয়তো গুলি করে মেরে ফেলা হতো, বাট একজন আর্মি তাকে বললো যে তুমি ভেগে যাও, তোমাকে তো মেরে ফেলবে। সবাই তো খারাপ না, হয়তো একজন ভালো মানুষ ছিলেন। তো বাবা আস্তে আস্তে সরে গিয়ে একটা ঘরে ঢুকে একটা চালের গুদামের নিচে লুকিয়ে থাকে প্রায় 2 ঘন্টার মতো। এরপর অনেক ধরনের গোলাগুলির শব্দ শুনে একটা পাকিস্তানি আর্মি নাকি ভিতরে ঢুকেছে, বাট বাবাকে দেখেনি। তো বের হয়ে আসার পরে আস্তে আস্তে হেঁটে একটা পুকুরের পাশে এসে দেখে আমার দাদার ভাই, ওই গ্রামের একটা লোক, তার প্রেগনেন্ট ওয়াইফ, সবার গুলিবিদ্ধ লাশ পড়ে গেছে। তো আমার বাবা ওই সময় আসলে আর কিছু মনে না, এবং পাশের পুকুরে একটা লাশ পড়েছিল। তো এরপরে বাবার অত কিছু মনে নেই, বাট মনে পড়ে যে দাফন করা হয়, অনেক খারাপ সময় যায় আর কি। বাট আর ডিটেলস কিছু আর পরে করে না বলি। আমি মাঝে মাঝে ভাবি যে অনেক সময় অনেক ব্যাপারে খারাপ লাগে, অনেক ব্যাপারে অনেক পারিবারিক কষ্ট বা কোনো ধরনের স্ট্রেস, অনেক কিছুই খারাপ লাগে। কিন্তু ভাবি যে 19 বছর বয়সে কিন্তু আমাকে কখনো দেখতে হয়নি আমার সামনে আমার বাবার লাশ পড়ে আছে। সো ওই সময়গুলোতে আসলে অনেক পরিবারে অনেক ক্ষতি হয়েছে। আমরা হয়তো বা ডিটেলস জানি না। আমার একটা এক্সাম্পল, হয়তো অনেক পরিবারে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ তন্ময় ভাইয়াকে। এখন সেতার নিয়ে যন্ত্রসঙ্গীতে আসছে দীপ্ত। I need to tune it first, sorry.
আমাদেরকে একটি গান উপস্থাপন করবে, যেখানে সীমান্ত তোমার। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। হাজার ফুলে চেয়েছে আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে চেয়েছে জীবন আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমার এই দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। La 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 la
বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে Thank you. ও আমি পূর্ণ হয়ে গেছি না, এখন আমাকে ভাল লাগে না। ভালো লাগে 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 কি দেখো? তোমার চুল। চুল ধরতে হবে না, তুমি তোমার হিসাব নিয়েই থাকো। সূর্য ডাকে আমার রোদে চুল শুকাতে আসো না। জুই নারিকেল তেল, রোমান্সের শুরু এখানে। মাত্র 15 দিনের প্রস্তুতিতে এই অনুষ্ঠানটি তৈরি করতে যারা সহায়তা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঝটপট মঞ্চ করেছেন যেসব আপু ও ভাইয়ারা, তারা হলেন রিমি, আকাশ, তামান্না, সেলিনা, তনফি এবং আমিনুল। শব্দ পরিচালনার দায়িত্বে ছিলেন যথারীতি আনিস এবং শান্তনু। আলোকচিত্র নিয়ন্ত্রণে ছিল তনফি, স্থিরচিত্রতে ছিলেন রাকিব, ভিডিওগ্রাফিতে ছিলেন রাজীব এবং আমিনুল। আর যারা যারা সাগ্রহে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করলেন তাদেরকে তো আপনারা দেখলেন। সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। অনেক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার বিনিময় পাওয়া আমাদের এই সোনার বাংলাদেশ। বাংলাদেশের বিজয় দিবস আমাদের গর্বের প্রতীক। পোর্টল্যান্ডের বাংলাদেশিদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এই গর্বকে প্রতিফলিত করা। আমরা এখন অনুষ্ঠানের শেষ অংশে পৌঁছে গেছি। এবার থাকছে একটি বিশেষ ড্যান্স কোরিওগ্রাফি। অংশগ্রহণ করেছে যেসব আপু ও ভাইয়ারা, তারা হলেন সেতু, দিশা, তটিনী, আকাশ, সেলিনা, তিথি, তামান্না, শুভ, আমিনুল, তন্ময়, খায়ের এবং পাভেল। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুখী হোক আমার বাংলাদেশ। বাংলা
ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য